সমস্ত বিপদ কাটিয়ে ফুলকি তমালকে ডোনার দেওয়ার আগেই রোহিত চলে এসেছে ডোনার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকিকে রেডি করানো হয়, ওটিতে নিয়ে যাবে। তারপর দেখা যাবে কাবেরী ফুলকিকে ধরে বলতে থাকে যে ফুলকি, তুমি তুমি যে এভাবে তোমার দাদার কথাটা ভাবো, সত্যি সত্যি আমি এটা বিশ্বাস করিনি। এখন এখন আমি নিজ চোখে দেখে অবাক হয়ে যাচ্ছি। ভগবান তোমার মঙ্গল করুক, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। আর তখন শানু বলতে থাকে, ডক্টর আপনি শিওর বলছেন তো যে ও সুস্থ হয়ে আবার বক্সিংটা খেলতে পারবে? আর তখন ফুলকি বলে, তুমি চিন্তা করো না তো, তুমি টেনশন করো না, দেখবে আমি সুস্থ হয়ে যাব, 6 মাসের মধ্যেই সুস্থ হয়ে যাব আর সব কিছু ঠিক হয়ে যাবে, আমি খেলতেও পারবো। আর তখন ডক্টর বলতে থাকে যে খুব পজিটিভ, আপনাদের এই মেয়েটা খুব মানে ও কিন্তু খুব বুদ্ধিমতী আর খুব ধৈর্য আছে ওর, তাই আমার বিশ্বাস যে ও খেলতে পারবে। হ্যাঁ, এতটুকু বলতে পারি যে রিকভারি হওয়ার পর হয়তোবা কিছুদিন খেলতে পারবে না, হয়তোবা আগের মতো সবকিছু হবে না, কিন্তু খেলতে পারবে। কি তখন বলে, ম্যাডাম সব কথা বলে কাকুমণিকে ঘাবড়ে দিবেন না, আসলে আমার হাঁপানি ছিল তো, আমি লড়াই করে বক্সার হয়েছি, ঠিক এটাও আমি পেরিয়ে যাব মা কালীর দোয়াতে। আমিও জানি কষ্ট হবে, কিন্তু তমালের দাদার জীবনের থেকে আমার খেলাটা একদম গুরুত্ব নয়, আগে আমার তমাল দাদার জীবন, তারপর হচ্ছে আমার খেলা। তারপরে দেখা যাবে ডক্টর বলে ওঠে, আসলে একজন ডোনার পেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে সে না করে দিয়েছে। আর তখন শানু বলে, ডোনার পেয়েছিলেন আবার না করেছে? তখন বলে, হ্যাঁ এমনটাই হয়। এরপর দেখা যাবে এদিকে ধানু অনলাইনে দেখতে পায় যে বক্সার যারা খেলে তাদের যদি এমন একটা কিডনি থাকে আর একটা না থাকে, তারা কিছুতেই স্বাভাবিকভাবে খেলতে পারে না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর তখন অনলাইনে দেখে সমস্ত কিছু অংশুকে খুলে বলে। এরপর এদিকে পারমিতা, লাবু, অংশু এগুলো শুনে অবাক হয়ে যায়। আর তখন ধানু বলে, ফুলকিটা যে কেন এত বড় রিস্ক নিল আমার না ভালো লাগছে না। আচ্ছা আমি না দাদাভাইকে ফোন করি, বুঝলে? লাবু তখন বলে, হ্যাঁ হ্যাঁ তুই এক্ষুনি ভাইকে ফোন করে জানা, আমরা তো এটা বুঝতে পারিনি আগে, ইমিডিয়েটলি ফোন দে। আর তখন পারমিতা বলে, এর জন্যই আমি বারণ করেছিলাম। আচ্ছা তমাল যখন সুস্থ হয়ে জানতে পারবে তখন ওর মনের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস? ওর দৌড়ে সবাই চলে যায় ফুলকির কাছে আর গিয়ে তখন বলতে থাকে, কাকুমণি বর্তমানে হাসপাতালে একটা ম্যাজিক কিডনি পাওয়া গেছে, দাবাই ফোন করে তাই তো বললো, আর উনি মারা গেছেন, যার কিডনি উনি নিজে রেখে গেছে। কাবেরী তখন বলে, কি কিডনি পাওয়া গেছে? অংশু অংশু কিডনি পাওয়া গেল, কি বললো? আর তখন বলে, আমি কথা বলিনি, আসলে ধানুর সাথে কথা বলেছে। আর তখন অংশু বলে, আমরা যখন এত দূর এসেছি বাকিটাও ঠিক পেরিয়ে যাব, একদম চিন্তা করবেন না, আমরা সবাই মিলে একসাথে থেকে তমালকে আমরা সুস্থ করে দিব। আর তখন ফুলকি বলে, আমি তো রেডি ছিলাম, কিন্তু তারপরে দেখা যায় শানু বলতে থাকে যে হ্যাঁ তুমি তো সবসময় রেডি থাকো, তুই বিষয়টা যেভাবে দেখছিস মা, বিষয়টা কিন্তু এত সহজ হবে না, যদি এটা পাওয়া যায় তাহলে তো আমি বলবো একসঙ্গে দৈব শক্তি, আসলে তোর মা কালী এটা করেছে, জানিস তো। এরপর ফুলকি খুশি হয়ে যায়। এদিকে কাবেরীকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, কাকিমুনি এই মুহূর্তে এমন একটা সমাধান হওয়া কিন্তু মুখের কথা নয়। ফুলকি তখন বলতে থাকে, আমি কি করে খোঁজ পাবো গো? আর তখন বলে, ফুলকি তোমাকে ঠিক সময় মতো সবকিছু জানিয়ে দেওয়া হবে। আর তখন অংশু বলে, হ্যাঁ আমরা সবাই মিলে হাতে হাত রেখে সবটা করব, দেখবে তমাল ঠিক সুস্থ হয়ে যাবে। লাবু তখন আবারও কাকিমণিকে বোঝাতে থাকে যে কাকুমণি দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি না একদম টেনশন করো না। এদিকে দেখা যাবে রুদ্র একজনের সাথে ফোনে কথা বলতে থাকে। আর তখন শালিনী গিয়ে বলতে থাকে যে তুমি জানো জানো সেই বর্ধমান হসপিটাল থেকে আবার আবার রোহিত একটা ডোনার পেয়ে গেছে। রুদ্র বলে, আবার? পর শালিনী বলছে, জানো তো রুদ্রদা, এই অপারেশনটা কিন্তু একদম ক্রিটিক্যাল, অন্য কেউ যদি এই ডোনারটা না দেয় তাহলে কিন্তু ফুলকি দাস দিতে বাধ্য, কারণ সে তো তার দাদাকে মরতে দেবে না, তাই না? কারণ আমরা যদি এটা আটকাতে পারতাম কোনো রকম ভাবে তাহলে কিন্তু ফুলকি বাধ্য হয়ে দিত, ডোনার ফুলকি দিলে কিছুতেই আর বক্সারে ফিরে আসতে পারতো না, এটাই তো আমাদের জিত হতো। হ্যাঁ, ফুলকি আর খেলতেই পারতো না, এই সমস্তই বলতে লাগে। ঠিক তখনই দেখা যায় রুদ্র বলতে থাকে যে আমি বুঝতে পারছি না, শেষ মুহূর্তে আমরা হেরে যাই, শেষ মুহূর্তে আমরা ওদের সাথে আর পেরে উঠি না, কি করে যে এই সমস্ত হয় সেটাই বুঝতে পারি না। জানো তো এই যে একটু আগেই একটা ডোনার পাওয়া গিয়েছিল, সেটাকেও আটকাচ্ছি, সেটাকেও ইন্ডিয়া থেকে যাতে না যেতে পারে কলকাতায়, সেই ব্যবস্থাই করেছি, আটকিয়েছি কোনো রকম ভাবে। এখন আবার একটা পাওয়া গেল, আবার রোহিত জানতে পারলো, তো এত ভালো মানে কি করে হয় ওদের বলো তো? শালিনী তখন বলে, ফুলকি যদি ওর ডোনারটা ট্রান্সফার করে তাহলে আমাদের জন্য অন্তত ভালো, ওর বক্সিং ক্যারিয়ারটা জাস্ট শেষ হয়ে যাবে। আর তখন রুদ্র বলে, হ্যাঁ তোমাকে তো সেটাই বোঝাতে পারছি না, কি যে করি। ওদিকে তেওয়ারিও ফোনটা রিসিভ করছে না, ও যে কি করছে কোনো কাজই করতে পারছে না। আর শালিনী বলে, একটা কিডনি দিয়ে কোনো বক্সার কোনোদিনও বক্সিংয়ে ফিরতে পারে না।
রুদ্র একজনকে ফোন করে খবর নিতে থাকে। শালিনী বলছে, কোথায় ফোন করছিলে তুমি? আর তখন বলে, রায় চৌধুরী বাড়ি, মানে বাড়ি থেকে যদি কেউ কোথাও যায় যেখান থেকে গাড়ি ভাড়া করা হয় সেখানেই ফোন করছিলাম। আসলে আমার মনে হচ্ছিল যে ও এত টেনশনের মধ্যে ও নিজে গাড়ি চালিয়ে যাবে না, ও ভাড়া নিয়েই যাবে। আমি যেটা ভেবেছি ওটাই ঠিক, ওরা ওখান থেকে গাড়ি ভাড়া করেছে। রোহিত মাস্টারমশাই না করেছে, গাড়ি যেন নিজে চালিয়ে না যায়। পরে যে কি করছে, একা একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটাও খুঁজে বের করতে পারছে না। কি যে করছে কে জানে। বারবার করে ফোন করে যাচ্ছি, ফোন ধরারও কথা মনে নেই ওর, ফোনটাও রিসিভ করছে না। এরপর আবারও ফোন করতে থাকে আর বলে, তেওয়ারি ফোনটা ধর, কিন্তু কোনো রকম ভাবেই তেওয়ারি ফোন ধরছে না। পর এদিকে তেওয়ারি থাকে দাঁড়িয়ে তার লোকজনকে নিয়ে, তারপরে দেখতে পায় যে ঈশিতা আসছে। আর ঈশিতা যখন হেঁটে আসছিল তখন বলতে থাকে যে, শোন, এবার কিন্তু আর মিস করা যাবে না, এবার ওদেরকে শেষ করেই দিতে হবে, এই ম্যাডামকে শেষ করে দিতে হবে। আর তখনই তেওয়ারির লোক একজন বলতে থাকে যে, শিওর তো, এটাই তো ম্যাডাম? আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার এই তেওয়ারির ভুল হতে পারে না, এটাই ম্যাডাম। দেখছিস এখনো বুঝতে পারছিস না, এক্ষুনি শেষ করে দে। কথা বলেই ঈশিতার দিকে যেতে লাগলে ঈশিতা বুঝতে পারে আর বলে, ওরা তো এখানেও চলে এসেছে, আমাকে শেষ করে দিবে, আমাকে বাঁচতে দিবে না। এই বলে ঈশিতার দিকে দৌড়ে সেই গাড়িটা অনেক জোরে চলে আসে আর ঈশিতা সেখান থেকে সরে যায়। ঈশিতা তখন বলে, এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। এদিকে দেখা যাবে তেওয়ারিকে বারবার করে ফোন করতে থাকলে তেওয়ারি ফোনটা দেখতে পায় আর তখন বলে, হ্যাঁ দাদা বলুন। এরপর বলে, দাদা দাদা এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, ঈশিতাকে শেষ করতে পারেছ? আর তখন বলে, না মানে চেষ্টা করছি। আর তখন বলে, অপদার্থ, একটা অপদার্থ। তেওয়ারি বলে, আসলে ম্যাডাম ছদ্মবেশ নিয়েছে কিনা? তখন বলে, ছদ্মবেশ নিয়েছে তাই একটা মেয়েকে চিনতে পারছো না? তুমি একটা কাজ করো, তুমি সেখান থেকে চলে আসো, তোমার জন্য একটা ইমার্জেন্সি কাজ আছে। হ্যাঁ, আর তোমার লোকজনকে ঈশিতার দিকে নজর রাখতে বলো। রোহিতের কথা বলে দেয় যে, রোহিত এখন একটা কিডনি নিতে বর্তমান হসপিটালে যাচ্ছে, সেখানে তুমিও যাবে যাতে করে এই কিডনিটা কিছুতেই নিতে না পারে, তাই রোহিতকে আটকাবে, বুঝতে পেরেছো? এরপর বলে, আচ্ছা ঠিক আছে। তিনি তখন বলে, দেখো দেখো রুদ্রদা, ঠিক সময় মতো ওই বর্তমানে পৌঁছতে পারবে না রোহিত, আর সময় মতো তমালের কাছেও যেতে পারবে না। আর তখন ফুলকি বলবে, আমি আমার দাদাকে মরতে দিতে পারি না, আমার কাছে না আমার তমাল দাদার প্রাণটা সবার আগে, আমার বক্সিং ক্যারিয়ারটা সবার আগে নয়। কথা বলেই হাসতে থাকে আর তখন রুদ্র হাসতে থাকে। শালিনী বলে, আমি ভাবতেও পারছি না এত ইজিলি আমরা ফুলকি দাসকে শেষ করতে পারবো। রুদ্র তখন শালিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, ইয়েস ইয়েস ম্যাডাম। তারপর এদিকে দেখা যাবে রাস্তায় আসতে না আসতেই ড্রাইভার তখন থেমে যায় আর তখন রোহিত বলতে থাকে, কি হয়েছে কি? এরপর বলে, কি যেন একটা সমস্যা হয়েছে, গাড়ি তো আর যাচ্ছে না। আচ্ছা আপনি বসেন, আমি দেখে আসছি। এই বলে নেমে গাড়িটা দেখতে থাকে আর তখন কিছুতেই লোকটা ঠিক করতে পারছে না, আসলে গাড়ি কোনো কিছুই হয়নি। আর তখন রোহিত বলে, আচ্ছা সরো, তুমি যাও, আমি দেখছি। এই বলে রোহিত এসে দেখতে থাকে আর তখন বলে, কি হলো? গাড়িতে তো কোনো সমস্যাই হয়নি, গাড়ি তাহলে চলবে না কেন? অবশ্যই চলবে। এরপর ড্রাইভারটা তেওয়ারি ড্রাইভারকে ইশারা দেয় সেখান থেকে চলে যেতে আর তখন ড্রাইভারটা সেখান থেকে চলে যায়। রোহিত কোথাও খুঁজে পায় না আর তখন বলে, ড্রাইভারটা আবার কোথায় গেল? তার মানে ইচ্ছে করে ড্রাইভারটা এমনটা করেছে। আর তখনই দেখতে পায় রোহিতের সামনে কিছু মুখোশ পরে চলে এসেছে কিছু লোকজন, তেওয়ারির লোকজন। আর তখন রোহিত বলে, কি হলো, কি চাই? ও বুঝতে পেরেছি, আমার সঙ্গে কিন্তু কেউ পেরে উঠবে না, বুঝতে পেরেছো? এরপর রোহিত ইচ্ছে মতো তাদেরকে মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। রোহিত তখন রেগে থাকে আর বলতে থাকে, আমাকে ইচ্ছে করেই থামাতে এসেছে না, আমি যাতে সময় মতো ওই ডোনারটা নিয়ে তমালের কাছে পৌঁছতে না পারি, তমালকে শেষ করে দিতে এসেছে। তমাল যাতে পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে না পারে, তার জন্য তো বাঁচবে না, ওরা কেউ বাঁচবে না, ওদেরকে আমি শেষ করে দিব। কথা বলে রোহিত সেখান থেকে চলে যায়। এদিকে তেওয়ারির লোকজনকে তেওয়ারি ফোন করে জানতে পারে যে ম্যাডামকে খুঁজে পায়নি। বলে, কি এখনো পাসনি? আমাদের মিশন একটাও সাকসেস হলো না, দাদা কিন্তু এবার রেগে যাবে। এদিকে রোহিত কেউ আটকাতে পারলাম না। দেখা যাবে সবাই মিলে দাঁড়িয়ে থাকে, টেনশন করতে থাকে। তখন ফুলকি এসে বলতে থাকে, ওরা তো আমাকে ছেড়ে দিল, স্যার কি এখনো আসেনি? আর তখন এদিকে অংশু অনেকবার ফোন করতে থাকে রোহিতকে, কিন্তু ফোনটা রিসিভ করছে না। আর তখন লাবু বলে, ফুলকি দাবাই বর্তমানের দিকে গেছে, কিন্তু আমরা এতটুকুই জানতে পেরেছি, বেশি আর কিছু জানি না, কিন্তু এখন ফোনটাই রিসিভ করছে না। ফুলকি তখন বলে, নিশ্চয় কোনো বিপদে পড়েছে, এর জন্যই বলেছিলাম যে আমি ডোনারটা ট্রান্সফার করি, কিন্তু আমার কথাই তো শুনলো না। আচ্ছা কাকাই, তুমি একটা কাজ করো, বলো না ডক্টরকে আমি ডোনার দিব। রোহিতের অবস্থাটা খুব খারাপ হয় আর রোহিতকে দেখার জন্য ডক্টর ডেকে আনে নার্স। তারপর নার্স এসে দেখতে পায় রোহিতের অবস্থাটা খুবই খারাপ, রোহিতের পালসটা আর ভালো করে চলছে না। আর তখন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, যাও এক্ষুনি ফুলকি দাসকে রেডি করে নিয়ে আসো, আমাদের এখন দেরি করলে চলবে না, ওনার অবস্থাটা খুবই খারাপ। আর তখন নার্স বলতে চলে যায়। এদিকে তমালের অবস্থা খুব খারাপ থাকে আর ফুলকি দেখতে পায় তমালের বেটের দিকে ডক্টর এসেছে। তখন বুঝতে পারে যে তমালের অবস্থা হয়তো বা ভালো নয়। আর তখন কাকাকে বোঝাতে থাকে। শেষ মুহূর্তে দেখা যাবে ফুলকি রেডি হয়ে যায় আবার ডোনার দেওয়ার জন্য। আর তখনই রোহিত চলে আসে। রোহিত এসে বলতে থাকে যে, এই যে আমি ডোনার নিয়ে এসেছি। সবাই তখন খুশি হয়ে যায়।